আমার প্রিয় ছাত্রছাত্রী, আগের ক্লাসে তোমাদের আমি কোয়ান্টিফিকেশন থিওরি করিয়েছি। কোয়ান্টিফিকেশন থিওরি করাতে গিয়ে আমরা দেখেছি যে কীভাবে যে সিঙ্গুলার প্রপোজিশন এবং যে সরল বিধেয় যে বাক্যগুলো সেইগুলোকে আমরা প্রতিকায়িত করেছি। আজকে আমরা তোমাদের কোয়ান্টিফিকেশন থিওরি আরও যে অংশগুলো রয়েছে সেইগুলো আমরা আলোচনা করব। কোয়ান্টিফিকেশন থিওরি না, সেখানে আমরা দেখলাম একরকম যে বাক্য সেইগুলো আলোচনা করেছি। আজকে যে গতানুগতিক যুক্তিবিদ্যায় বা অ্যারিস্টটলীয় যুক্তিবিদ্যায় যে উদ্দেশ্য বিধেয় যে যুক্ত বচন, উদ্দেশ্য পদ আছে, বিধেয় পদ আছে, যে বচনগুলো আমরা পেয়েছি যেগুলোকে আমরা অলরেডি চিনে এসেছি নিরপেক্ষ বচন বলে, এ ই আই ও, এই বচনগুলি নিয়ে আলোচনা করব যে কিভাবে সেই বচনগুলোকে প্রতিকায়িত করা যায়। ওকে, দেখো তাহলে আমরা কি বললাম, চারটে বচন পেয়েছি, এ ই আই ও। এই দুটোকে আমরা ইউনিভার্সাল প্রপোজিশন বলেছি, এই দুটোকে আমরা এক্সিস্টেন্সিয়াল প্রপোজিশন বলেছি, এবং এই দুটোর জন্য আমরা বলেছি কোয়ান্টিফায়ার অর্থাৎ ইউনিভার্সাল প্রপোজিশন দুটোই, সে তার জন্য আমরা বলেছিলাম অল এক্স আর এক্সিস্টেন্সিয়াল এক্স। এক্সিস্টেন্সিয়াল এক্সটাকে আমরা বলেছিলাম উল্টো ই, তার পাশে এক্স লিখব। তাহলে এইবার এই যে বচন, এই বচনগুলোকে কি করে আমরা প্রতিকায়িত করব দেখা যায়। ধরো এই বচন আমরা পেলাম যে অল হিউম্যান আর মর্টাল। অল হিউম্যান আর মর্টাল। ওকে, তাহলে অল হিউম্যান আর মর্টাল, তাহলে এখানে সাবজেক্ট আছে, প্রেডিকেট আছে, তাই তো? এই সাবজেক্ট প্রেডিকেট যুক্ত যে বচন, আগের বচনগুলো আমরা দেখছিলাম একটু আলাদা টাইপের, এই বচনগুলো আমরা দেখবো একটু আলাদা টাইপের। এগুলো, এই ধরনের বচনগুলোকে কি করে আমরা মানব তত্ত্বে প্রতিকায়িত করব, নাকি যে আমরা জানি যে ব্যক্তি গ্রাহক, ব্যক্তি বিশেষক, এগুলো দেখে এসেছি যে ইন্ডিভিজুয়াল কনস্ট্যান্ট, ব্যক্তি ধ্রুবক বা ব্যক্তি বিশেষক বলা যায়, আর ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবল যেটাকে আমরা বলেছি ব্যক্তি গ্রাহক। তাহলে এই ব্যক্তি গ্রাহক, মানব ইত্যাদির দ্বারা আমাদেরকে প্রতিকায়িত করতে হবে এই ধরনের বচনগুলোকে। কিভাবে করব? তাহলে অল হিউম্যান আর মর্টাল, এইটা যদি আমরা দেখি, তাহলে এইটাকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা বুঝতে পারছি যে কি ধরনের বচন তৈরি হবে। দেখা যায়, তার মানে হচ্ছে দেখো, এই যখন আমি বলছি সকল মানুষ হয় মরণশীল, তার মানে যদি মানুষ বলে কিছু থাকে তাহলে সেটা মরণশীল হবে, তাই তো? তাহলে মানুষ মরণশীল, তাহলে মানুষ আমি ধরে নিলাম যে আমি যাই ধরে না কেন, গিভেন এনি এক্স, গিভেন এনি individual, given any individual things, if it is human, if it is human, then it is mortal. Okay, এবার দেখো, given any individual things whatever, if it is human then it is mortal. তাহলে given any individual, তাহলে এইখানে যাই ধরি না কেন, তাহলে given any x, given
এনি এক্স, এক্স যাই ধরি না কেন, আমি বললাম যে গিভেন এনি ইন্ডিভিজুয়াল থিং হোয়াট, তাহলে এক্স আমি সেটা যদি মনে করি এক্স আমি জানি না কে, তাহলে গিভেন এনি এক্স ইফ ইফ মানে সেটাই, ইফ এক্স ইজ হিউম্যান দেন x is mortal. ওকে, এবার দেখো given any x, তার মানে আমরা বলেছিলাম ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, x is human, human এর h আমরা ক্যাপিটালে নিলাম, x হয়ে গেল, তাহলে এটা একটা বচন লেখো। দেন এর জন্য আমরা অলরেডি জেনে এসেছি ইমপ্লাইজ বসে, যেটাকে অশ্ব বলি। তারপরে কি বলছি, x is mortal, mortal এর জন্য যদি আমি m ক্যাপিটাল লেটারে নিই তার পাশে x, তো এটা একটা বচন ভেক্টরিয়াল, দুটোকে আমরা বক্সের মধ্যে আবদ্ধ করলাম একটি ব্র্যাকেটের দ্বারা, অনুবন্ধনীর দ্বারা। তাহলে আমরা দেখতে পেলাম এই যে আকারটা তৈরি হলো, এইটা হচ্ছে এ বচনের সাংকেতিক প্রতিকায়িত রূপ মানব তত্ত্বে। তাহলে কি দাঁড়ালো, অল হিউম্যান আর মর্টাল, এখান থেকে আমরা প্রতিকায়িত করে পেলাম ফর অল এক্স এইচ এক্স ইমপ্লাইজ এম এক্স। যদি আমরা এখানে ব্র্যাকেট না দিতাম তাহলে এর দ্বারা এইটুকু বোঝাতো, এটা বোঝাতো না, এর মুক্ত হয়ে যেত। তাই এরা এর মানবকের অন্তর্ভুক্ত বলে এইটা, এই এক্সটা এরা বদ্ধ গ্রাহক। আমরা দুটো জিনিস পাবো, একটা বদ্ধ গ্রাহক, একটা মুক্ত গ্রাহক। যদি মানবকের অন্তর্ভুক্ত হয় সেই ইন্ডিভিজুয়ালটা, তাহলে সে বদ্ধ, আর যদি তাকে অতিক্রম করে যায় অর্থাৎ সে যদি তার দ্বারা অন্তর্ভুক্ত না হয় তাহলে সেটা হচ্ছে মুক্ত গ্রাহক। আমরা দেখবো পরে। তাহলে এইখান থেকে আমরা এ বচনের প্রপোজিশন, যে কোনো এ বচনকে আমরা এইভাবে প্রতিকায়িত করতে পারি। তাহলে অল হিউম্যান আর মর্টাল, এই ধরনের বাক্যকে আমরা প্রতিকায়িত করি। যদি আমরা জানি অল এ বচনের আকারটা কি, না এ বচনের আকার আমরা দেখে এসেছি অল এস আর পি, তাই তো, অর্থাৎ হিউম্যান এর জন্য আমরা পদগ্রাহক ব্যবহার করেছিলাম এস, আর মর্টালের জন্য পি। তাহলে এইটা হচ্ছে এ বচনের আকার অল এস আর পি। তাহলে এখানে এস এর জায়গায় আমরা হিউম্যান বসালাম, আর পি এর জায়গায় মর্টাল বসালাম। তাহলে এই ধরনের এখানে আমি অন্য কিছুও বসাতে পারি, তাই তো, অল দেখা গেল যে অন্য কিছু বাক্য যেগুলো আছে সেই হিউম্যানের জায়গায় আমি অন্য কিছু বললাম, যে ধরো অল হিউম্যান আর ম্যামালস, তখন আমি যদি বলি যে সকল মানুষ স্তন্যপায়ী, এই ধরনের বাক্য যদি আমি বলি তখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন সেও তো এই আকারে, তার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। এইবার এটা যদি আমি সাধারণ একটা আকার লিখে দিই যে এসপি দিয়ে, তাহলে দেখো খুব বুঝতে সুবিধা হবে তোমাদের, যে ফর অল এক্স এ বচনের আকারটা হয়ে যাবে এ, এখানে এস, তাহলে আমি বলতে পারি গিভেন এনি এক্স ইফ এক্স ইজ এস দেন এক্স ইজ পি। তাহলে কি দাঁড়ালো, এস এক্স ইমপ্লাইজ পি এক্স, এইটা বলতে পারি। অনেকভাবে লেখা যায়, এইটাকে আরো সাধারণ আকার দিয়ে লেখা যায় ফর অল এক্স, যেটা গ্রিক বর্ণমালায় ফাই ব্যবহার করা হয়েছে, যে ফাই এক্স ইমপ্লাইজ সাই এক্স, এইভাবেও আমরা ব্যবহার করতে পারি। তাহলে এটাও সাধারণ আকার, এইভাবে আমরা সাধারণ আকারে যে কোনো এ প্রপোজিশনের আকারের যে বচন, সেই বচনকে আমরা এইভাবে প্রতিকায়িত করতে পারি। তাহলে এটা গেল এ বচন। এখনো তিনটে বচন আমাদের কাছে আছে, ই আই ও। দেখা যায় নাকি ই, ই বচনের আকার আমরা জানি নো এস আর, তাহলে এই বচনটা আমরা নিব যে নো হিউম্যান আর হিউম্যানস আর
mortal. No humans are mortal. তাহলে no humans are mortal যদি আমি বলি তার মানে আবার সেই given any x if x is human then x is not mortal. তাই তো তাহলে given any x for all x is human তাহলে hx implies then এর জন্য x is not mortal তাহলে কার্ল আমরা আগেই শিখেছি mx ব্র্যাকেট মাস্ট তাহলে আমরা এই বচনের প্রতিকায়িত পেলাম যে কি নো হিউম্যানস আর মর্টাল তার জন্য আমরা পেলাম hx implies কার্ল mx যে কোনো এই বচনকে আমরা এইভাবে প্রতিকায়িত করতে পারি যে নো কাউ আর হর্স যদি আমরা এরকম বলি তাহলে কি হতো cx implies কার্ল hx হর্সের জন্য h এরও একটা সাধারণ আকার যদি আমরা দিই দেওয়ার চেষ্টা করি তাহলে কি হবে ফর অল x s এর জন্য এখানে sx implies এখানে b then কার্ল dx এভাবে আমরা করে দিই আবার এখানে যদি আমি মনে করি phi দেব তাহলে phi x implies কার্ল psi x এইভাবে for all x phi x implies কার্ল psi x আমরা লিখতে পারি হলো এটা গেল এই বচনকে সাংকেতিক রূপ প্রদানের নিয়ম নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা এবার তোমাদের আই বচন আমরা কি বললাম some human mortal. Some human are mortal. তাহলে কি তাহলে some humans are mortal তাহলে অন্ততপক্ষে একজন মানুষ আছে যেটা মরণশীল তাই তো তাহলে এইটাকে প্রকাশ করার জন্য কি করতে হবে না আমি বলতে পারি there is at least one x x is human such that x is mortal. তাহলে দেখো যদি আমি এইরকম বলি যে কিছু মানুষ মরণশীল তাহলে কি দাঁড়াচ্ছে অন্ততপক্ষে একজন মানুষ আছে যে মানুষটা মরণশীল যে মানুষ এবং সেই মানুষটাই মরণশীল তাহলে দেখো কি বলছে there are at least one x তাহলে existential x is human hx that x মানে এই x টাই হিউম্যান এবং এই x টাই মর্টাল তাহলে x হিউম্যান এবং সেইটাই মরণশীল তাহলে এবং এর জন্য ডট mx sum x hx dot mx ঠিক আছে এবার দেখো এইগুলো আমরা এবার যদি আমার ও বচন হয় যে sum
human are not mortal. তাহলে কি, তাহলে there is at least 1x, there is at least 1x, x is human such that x is not mortal. তাহলে কি দাঁড়ালো, existential x, x is human hx, that x not, x is not called mx. তাহলে এইভাবে আমরা সাংকেতিক রূপ প্রদান করতে পারি। এই দুটো বচনেরও আমরা একটা জেনারেল রূপ দিতে পারি। সাম এক্স এম এর এখানে আমরা জানি আই বচনের জন্য সাম এস ইজ পি, তাহলে এস এক্স ডট পি পি এক্স, সাম এক্স এস এক্স ডট কার্ল পি এক্স। তাহলে এইভাবে আমরা দেখলাম যে চারটে বচন এই বচন যেখানে আমরা বলেছিলাম অল এস আর টি, তার অতিকায়িত রূপ হবে ফর অল এক্স এস এক্স ইমপ্লাইজ পি এক্স। যদি এই বচন হয় নো এস আর পি, তাহলে সেক্ষেত্রে হবে ফর অল এক্স এস এক্স ইমপ্লাইজ কার্ল পি এক্স। যদি আই বচন হয় সাম এস ইজ পি, তাহলে সেক্ষেত্রে হবে এক্সিস্টেন্সিয়াল এক্স এস এক্স ডট পি এক্স। এবং যদি ও বচন হয় তাহলে আমরা পাবো সাম এস ইজ নট পি, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব এক্সিস্টেন্সিয়াল এক্স এস এক্স ডট কার্ল পি এক্স। এই চারটে প্রপোজিশনের চারটে রূপ আমি আকার, যেহেতু এগুলো একটা আকার, সেই আকারগুলো আমি এখানে দিলাম। যে কোনো এই বচনকে আমরা যদি সাবজেক্ট প্রেডিকেটেড এই বচন দেখি তাহলে আমরা এইভাবে প্রতিকায়িত করবো। এই বচন হলে এটা, আই বচন হলে এটা, ও বচন হলে এটা। এইভাবে আমরা এই চারটে বচন এবং যাদের একই উদ্দেশ্য বিদ্যমান রয়েছে দেখো এখানে আমরা দেখিয়েছি। এবং সে এই দ্বারা আমরা যে যুক্তিবিজ্ঞানে বিরোধ চতুষ্কোণ পাই, সেই চতুষ্কোণকেও আমরা দেখাতে পারি। কিভাবে দেখাতে পারি বিরোধ চতুষ্কোণ? আমরা জানি যে আমরা এইভাবে লিখি বিরোধ চতুষ্কোণের ক্ষেত্রে। যদি আমরা দেখি এখানে আমরা লিখি এ ই আই ও, আমরা দেখে এসেছি বিরোধ চতুষ্কোণে যে এ আর ই বিপরীত বিরোধিতা, আই আর ও এর মধ্যে অধীন বিপরীত বিরোধিতা, আর এ আর ও এর মধ্যে বিরুদ্ধ বিরোধিতা, ই আর ও এর মধ্যে বিরুদ্ধ বিরোধিতা। তার মানে এখানে দেখো যে এ বচন কি, এ বচনের সাংকেতিক রূপ এস এক্স ফর অল এক্স এস এক্স ইমপ্লাইজ পি এক্স। এখানে যদি আমি লিখি তাহলে এখানে লিখতে হবে এস এক্স ইমপ্লাইজ কার্ল পি এক্স। আবার এখানে যদি আমি লিখি সাম এক্স এস এক্স ডট পি এক্স, আর এখানে এস এক্স ডট কার্ল পি এক্স, সাম এক্স এস এক্স ডট কার্ল পি এক্স। তাহলে এই দুটোর মধ্যে আমরা জানি বিরুদ্ধ বিরোধিতা, অর্থাৎ এ বচনের বিরুদ্ধ বচন হচ্ছে ও, আবার ই বচনের বিরুদ্ধ বচন হচ্ছে আই বচনের বিরুদ্ধ বচন ই, ও বচনের বিরুদ্ধ বচন এ। এইটাকে আমরা একটা সাংকেতিক ভাবে দেখাবো। নরমাল ফর্মে কিভাবে বিরুদ্ধ বচনকে আমরা নরমাল ফর্মে নিয়ে আসতে পারি। আমরা বললাম যেখানে সিঙ্গেল ভাবে দেখাতে পারি, আবার যুগ্ম ভাবে দেখাতে পারি। আগে আমি বলি সিঙ্গেলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অল এক্স পি এক্স হয়েছিল। তাহলে অল এক্স পি এক্স এটা ই বচনের জন্য হয়েছিল অল এক্স কার্ল পি এক্স, আই বচনের জন্য হয়েছিল সাম এক্স পি এক্স, আর
ও বচনের জন্য হয়েছিল সাম এক্স, সিঙ্গেল বচনের সিঙ্গেল প্রেডিকেট যেগুলো আমরা দেখেছিলাম সেই ক্ষেত্রে পি এক্স কার্ল পি এক্স। এবার দেখো এই যে চারটে বচন এ ই আই ও, এইগুলোকে আমরা যদি আমরা দেখি বিরুদ্ধ করি তাহলে এটার বিরুদ্ধ এটা এবং এটার বিরুদ্ধ এটা, তাই তো? এবং এরা একে অপরের বিরুদ্ধ, এরা একে অপরের বিরুদ্ধ। কিভাবে না, এইভাবে এটাকে আমরা দেখাতে পারি যে ধরো আমি এ বচন লিখলাম পি এক্স, যদি এর বিরুদ্ধ মানে কি, এর আগে একটা নেগেশন, তার মানে এইটা ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি, ইকুয়াল টু কি, তাহলে আমি এইটুকু দেখছি এ বচন, এ বচনের বিরুদ্ধ বচন আমি কি বলেছি, এ বচনের বিরুদ্ধ বচন হচ্ছে ও বচন, তাহলে এখানে কি লিখবো সাম এক্স কার্ল পি এক্স। তাহলে জেনারেলি দেখো যে অল এক্স এর আগে যদি আমার নেগেশন থাকে আর সেখানে যদি কিছু না থাকে তাহলে সাম এক্স এর পরে গিয়ে নেগেশনটা হয়ে যাচ্ছে। কেন হচ্ছে না, আমরা জানি এইটুকু হচ্ছে এ বচন, এ বচনের আগে নেগেশন দিয়েছি মানে এর বিরুদ্ধ বচন চাইছি, বিরুদ্ধ নেগেশন এ বচন নয়, তাহলে তার জন্য কি হচ্ছে তারটা সেটা হয়ে যাবে ও বচন, যে সাম এক্স কার্ল পি এক্স। আবার দেখো যদি আমি লিখি অল এক্স কার্ল পি এক্স, তাহলে এটা কি বচন লিখছি ই বচন, ই বচন, ই বচনের আগে যদি আমি বিরুদ্ধতার চিহ্ন দিই অর্থাৎ এটাকে যদি আমি নিষেধ করি, নিষেধ করলে কি দাঁড়াবে কার্ল দিলাম, তাহলে ই বচন, ই বচনের নিষেধ বচন কি হচ্ছে দেখো এটা ইকুইভ্যালেন্ট টু কি হচ্ছে সরি সাম এক্স পি এক্স, তাই তো? দেখো এটা হচ্ছে আই বচন, আমি বলেছিলাম ই বচনের বিরুদ্ধ বচন আই বচন, এটা এটা তৈরি হলো। তাহলে কি হয় না, ফর অল এক্স এর আগে এবং ফর অল এক্স এর পরে যদি নেগেশন থাকে তাহলে সাম এক্স এর আগে বা পরে নেগেশন হবে না। কেন হলো না নিশ্চয়ই বুঝতে পারলে, বিরোধিতার সম্পর্ক অনুযায়ী। তারপরে কি, যদি আমি আই বচন লিখি সাম এক্স পি এক্স ইকুয়াল টু কি, তাহলে এটার নিষেধ করলে আই এর নিষেধ কি হবে, তাহলে আই এর নিষেধ কি আমি বললাম ই, কেন হলো দেখো সাম এক্স এটা ফর অল এক্স, ই মানে কি কার্ল পি এক্স, বোঝা গেল? এবার ধরো আমি সাম এক্স কার্ল পি এক্স লিখলাম ইকুয়াল, এটার নিষেধ করব কি, এটা ও বচন, এইটুকু দেখতে পাচ্ছি ও বচনের নিষেধ, ও বচনের নিষেধ কি আমরা বলেছি এ বচন, তাহলে অল এক্স পি এক্স। তাহলে এইভাবে দেখো যে একটা বচনের বিরুদ্ধ বচন কি সেটা আমরা পাই, এগুলো আমাদের পরবর্তীতে সব কাজে লাগবে। তাহলে এইটা আমরা দেখালাম যে কি, যে সরলবিধেয়ের ক্ষেত্রে যদি আমরা এ বচনকে নিষেধ করি তাহলে আমরা ও বচন পাবো, ও ই বচনকে নিষেধ করলে আই বচন পাবো, আই বচনকে নিষেধ করলে ও ই বচন পাবো, আর ও বচনকে নিষেধ করলে এ বচন পাবো। তাহলে এইটা একটা নর্মাল, এখানে আমরা সিঙ্গেল প্রেডিকেট দিয়ে আমরা দেখালাম যে একটি বিধেয়। এবার আমরা যে নর্মাল যে বচনগুলো পেয়েছি এ ই আই ও, সেই বচনগুলো যেগুলো আমরা জানি যে সাবজেক্ট প্রেডিকেট বচন, সেই বচনগুলোকে যদি আমরা এরকম নিষেধ করতে চাই তাহলে কি করতে হবে। ধরো আমার এখানে বললাম যে একটা বচন ফর অল এক্স, এটা আমি মুছে দিই, মুছে দিয়ে বোঝানোর চেষ্টা করি। এই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন হলো। নর্মাল এই দেখো কি, এই বচনের জন্য তোমরা কি পেয়েছো ফর অল এক্স এস এক্স ইমপ্লাইজ পি এক্স, তাই তো? এটা আকার দেখিয়েছিলাম, আমরা ফাইও ব্যবহার করতে পারতাম, ফাই আর ফাই দুটি গ্রিক বর্ণ আমরা জানি, হ্যাঁ সেটাও ব্যবহার করতে পারতাম, কিন্তু তোমাদের এসপি দিয়ে বোঝার সুবিধার্থে আমি এটা লিখলাম যে ফর অল এক্স এস এক্স। এটা হচ্ছে এ বচনের জন্য আমরা জেনে এসেছি, ই বচনের জন্য আমরা কি জেনে এসেছি ফর অল এক্স এস এক্স ইমপ্লাইজ কার্ল পি এক্স। আর আই বচনের জন্য কি জেনে এসেছি সাম এক্স এস এক্স ডট এস এক্স ডট পি এক্স। আর ও বচনের জন্য কি জেনে এসেছি সাম এক্স এস এক্স ডট কার্ল পি এক্স। ওকে, তাহলে এই চারটে দেখেছি। এবার এদের বিরুদ্ধগুলো যদি আমরা দেখি তাহলে কি, এইটা এ বচনের বিরুদ্ধ বচন হচ্ছে ও বচন এবং ই বচনের বিরুদ্ধ বচন আই বচন, একে অপরের বিরুদ্ধ আমরা জানি এটা, যে এ বচনের বিরুদ্ধ হচ্ছে ও, ও বচনের বিরুদ্ধ এ, ই বচনের বিরুদ্ধ আই, আই এর বিরুদ্ধ ই, তাহলে এইগুলো আমরা জানি। তো এবার এইটাকে যদি আমাকে প্রকাশ করতে হয় তাহলে কি করে আমরা প্রকাশ করব। দেখো আমি সাপোজ একটা বচন নিলাম কি না, এক নম্বর যদি আমি ধরে নিলাম যে এ বচনটা আছে যে ফর অল এক্স এস এক্স ইমপ্লাইজ পি এক্স,
তাই তো, এটা এ বচনের আকার। যদি আমি এই এ বচনটাকে নিষেধ বচন কিভাবে প্রকাশ করবো, যে আমরা ডাইরেক্ট বসাতে পারি এ বচনের নিষেধ বচন কি, যদি চাই তাহলে আমরা এটা বসাতে পারি। কি করে এলো যদি আমরা দেখি, একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, যে আমি এই বচনটা নিষেধ বচন দেই, তাহলে এটার আগে কি থাকবে, মানকের আগে আমাকে নিষেধ চিহ্ন বসালাম। তাহলে নিষেধ চিহ্ন বসালাম, তাহলে আমরা বলেছিলাম যে ওখানে দেখালাম যে যদি আমরা ফর অল এক্স এর আগে নেগেশন থাকে তাহলে সেটা ইকুয়াল টু কার মতো না, সাম এক্স এর পরে, তাই তো। আবার আমরা এটাও দেখিয়েছিলাম যদি এক্স এর আগে অথবা পরে থাকে তাহলে আমরা সেটা দেখালাম যে শুধু সাম এক্স, আগে বা পরে কিছু হবে না, তাই তো। সেই রকম যদি আমরা দেখি তাহলে কোয়ান্টিফায়ার এটার আগে চেঞ্জ হয়ে গিয়ে কি হবে, এটা 1, তাহলে 2 নম্বরে আমি কি করতে পারি, তাহলে কোয়ান্টিফায়ারটা চেঞ্জ হয়ে যাবে, অল এক্স এর আগে ড্যাশ থাকলে সাম এক্স এর পরে ড্যাশ, এই ড্যাশ বলছি সরি, এখানে নেগেশন, ড্যাশটা আমরা জেফরিতে ইউজ করি। তাহলে কার sx implies tx। এবার তোমরা যে 19 রুলস প্রয়োগ করেছো সেখানে আমরা এখানে একটু কাজে লাগাবো। দেখো সাম এক্স কার থেকে গেল, এটা দেখো ইমপ্লাইজে আছে, তাহলে এটাকে আমরা ভাঙতে পারি ইমপ্লিলে। কি, তাহলে ইমপ্লিলে ভাঙলে কি হবে, ইমপ্লিকেশন। তাহলে সেখানে আমি দেখো sx, এটা ভেল হয়ে যাবে, এটা tx। এবার যদি আমি এটাকে এর উপর আবার ডি মর্গান প্রয়োগ করি তাহলে কি হবে, এটার উপর ডি মর্গান কাল কাল sx আমরা ইউজ করতে পারি, নাও করতে পারি। যদি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি লিখছি দুটোই, যে কাল sx ডট কাল tx লিখলাম। এর নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা ডি মর্গান রুলস প্রয়োগ করা হলো। এবার 5 নম্বর লাইনে দেখো, আমি যদি dn করে দিই তাহলে আমি কি পাচ্ছি, এটার উপরে কালটা চলে যাচ্ছে, sx ডট কাল tx হলো। এবার দেখো যেটা পেলাম এ বচনের নিষেধ করে আমরা যেটা পাচ্ছি স্টেপ বাই স্টেপ এগিয়ে, তাহলে সেটা আমি কি পেলাম, সাম এক্স sx ডট কার্ল px, যেটা দেখো ও বচনের আকার। তাহলে এ বচনের বিরুদ্ধ বচন অর্থাৎ নর্মাল এ বচনকে বিরুদ্ধ বচন চাইলে নর্মাল ক্রমে আমাকে এইভাবে এইটাতে নিয়ে আসতে হবে। ঠিক প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে এইভাবে প্রয়োগ করতে হবে। আমি এটা দেখালাম, বাকিগুলো তোমরা বাড়িতে চেষ্টা করো, দেখো পেরে যাবে। যে এ বচনের বিরুদ্ধে এইভাবে আসতে হবে, ভেঙে ভেঙে তুমি, আমি আরেক ই বচনটা তোমরা নিজেরা করতে পারো। আমি আই বচনটা একবার দেখিয়ে দিই, যে সাম এক্স sx ডট tx, তাই তো। এটার আগে যদি আমার নিষেধ চাই আই, তাহলে কি হবে, তাহলে দেখো কোয়ান্টিফায়ার এক্সচেঞ্জ করলাম QE করলে পরে এখানে মানে এদিকে চলে আসলো কালটা, তাহলে এখানে sx ডট tx। এবার এটার উপরে ডি মর্গান রুলস প্রয়োগ করলে কার্ল sx ভেল কার্ল tx। এবার দেখো এটার উপরে আমি যদি ইমপ্লিল প্রয়োগ করি তাহলে কার্ল sx বলে sx হয়ে যাচ্ছে, ভেলটা ইমপ্লাইজ হয়ে যাচ্ছে কার্ল tx। দেখো এটা ই বচন তৈরি হয়ে গেল। তাহলে আই বচনের বিরুদ্ধ বচন আমি বলেছিলাম ই, দেখো এটা পাওয়া গেল। এইভাবে নর্মালি আমাদেরকে এগোতে হবে। আমি দুটোর একটা দিলাম, এ বচনের বিরুদ্ধে দেখালাম, একটা ই বচনের বিরুদ্ধে দেখালাম। তোমরা এই দুটো ট্রাই করবে, যে বাকি যে দুটো থাকে ই থেকে আয় আসা এবং আই থেকে ইতে আসা, এইভাবে আমরা বাকিগুলো প্র্যাকটিস করো, তাহলে দেখবে যে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আজকে তোমাদের আমি এই পর্যন্ত রাখলাম। নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী যে যুক্তির বৈধতা বিচার সেই বিচারটা আমরা আলোচনা করব।